আমাদের কথা হচ্ছে আজকে 21তম দিন তাকে গুলি করবার। এখন পর্যন্ত এই খুনের সাথে সম্পৃক্ত 21 জনকেও সরকার গ্রেফতার করতে সক্ষম হয় নাই। তারা 11 জনকে গ্রেফতার করেছে, বাপ মা বউ ভাই, মানে খুনের সাথে সম্পৃক্ত এমন একজনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয় নাই। ভাইয়ের আমাদের কথা খুব পরিষ্কার, আমাদের কোনো লুকোচুরি নাই। যেমন আজকে এখানে বসবো আপনাদের কাউরে বলছি, কাউরে তো বলি নাই, শুধুমাত্র সকালবেলা বলছি এটা বিক্ষোভ মিছিল হইবে, এর বাইরে তো কিছু বলি নাই। তার মানে এইটা যে বাংলাদেশে আমরা ওসমান হাদির খুনের বিচারের জন্য আমরা যে আন্দোলন করব, এই আন্দোলনের জন্য আমরা কাউরে প্রস্তুতি হওয়ার জন্য আমরা কাউরে বলতেছি না। মানে এই আন্দোলনের জন্য যে জনগণ যে সবসময় প্রস্তুত, এইটা আপনাদের এইখানে এসে দেখে যাইতে হবে। এমনকি তাদের এই গ্রেফতারের ব্যাপারে কোনো সদিচ্ছা আছে বলেও আমাদের কাছে মনে হয় না। মানে যদি তাদের সদিচ্ছাই থাকতো তাহলে ডিএমপি কমিশনার এইখানে সংবাদ সম্মেলন করে বলে যে ওসমান হাদির খুনের সাথে জড়িত 2 জনের মেঘালয় পুলিশ গ্রেফতার করছে। মেঘালয় পুলিশ বলতেছে এইটা একদম সিরেফ বানোয়াট কথা, এইখানে কেউ আমরা গ্রেফতার করি নাই। তার মানে হইল যেইটা যে তারা চায় যে ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়। এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। কিন্তু এইখানে যে জনগণ এইখানে বৈশা রয়েছে জুমার নামাজ পড়ে না খাইয়া, এই জনগণকে আপনি বিভ্রান্ত করে ফেলবেন। এই জনগণ কি বিভ্রান্ত হওয়ার জন্য এইখানে বৈশা আছে? ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে আমরা যেই কাজটা শুরু করব সেটা হচ্ছে ভোট ক্যাম্পেইন, যে কারে আপনি ভোট দিতে পারবেন, কারে আপনি ভোট দিতে পারবেন না। কারণ ওসমান হাদি যে আদর্শের রাজনীতি শুরু করে দিয়ে গেছিল, এই রাজনীতি আমাদের বাস্তবায়ন করতে হবে না? যেমন এই মুহূর্তে যদি আমরা ঢাকা 8-এ একটা কলা গাছও দাঁড় করাই, সেই কলা গাছের জন্য প্রতিপক্ষের হারাই আসাটা কিন্তু অসম্ভব ব্যাপার, এইরকমেরই একটা ব্যাপার। কিন্তু এরপরও কি আমরা এই নির্বাচনে দাঁড়াইছি? ওসমান হাদি কি বলছে যে আমি শুধু 5 বছরের জন্য ঢাকা 8-এ ইলেকশন করবার জন্য আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করবার জন্য আসছি। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব যাতে তারা ওই যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগলপারা না হয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে, ইনকিলাব মঞ্চের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেওয়া। তাদেরকে শুধু ক্ষমতায় না, ক্ষমতায় গিয়েও জনগণের কাছে যাতে ধর্ণা দিতে হয়। আমরা সেই আন্দোলনে নামবো ওসমান হাদির বিচার নিশ্চিত হওয়ার পর। পারবো না ভাই আমরা? আমাদের যেটা কথা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার প্রক্রিয়া শুরু না হয় এবং সম্পন্ন না হয় ততদিন পর্যন্ত এই রাজপথ ছাড়া যাবে, রাজপথ ছাড়া যাবে না। যেমন আজকে থেকে আমরা যে কার্যক্রমটা শুরু করছি, আপনাদের জানবার অধিকার আছে। আপনারা রাজপথে এসে বসে থাকেন, আমরা কি পরিকল্পনা গ্রহণ করি সেটা জানার একমাত্র হকদার আপনারাই। কোন রাজনৈতিক দল, মত, আইন শৃঙ্খলা বাহিনী এদের জানবার এত দরকার নাই। আমরা যে কাজটা করতেছি, আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে তাদেরকে জানানো হয় না, মানে ওসমান হাদির হত্যা হয়েছে, আমি তারিখে ইনভাইটেশন লেটার দিয়ে আসবো, এরপরে সে আসবে। তো এখন আমাদের কথা হচ্ছে আমি ইনভাইটেশন লেটারও দিব, ইনভাইটেশন লেটার চাইছে, ইনভাইটেশন লেটার আমি দেবো। ইনভাইটেশন লেটার দেওয়ার পরে কারা কারা আমাদেরকে অসহযোগিতা করতেছে এই শাহবাগে দাঁড়াইয়া এই মাইকেই আমরা বলে দিব যে কারা চায় ওসমান হাদির হত্যার বিচার হোক আর কারা চায় না ওসমান হাদির হত্যার বিচার হোক। আজকে এবং আগামীকালকে আমরা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর কাছে যাব, একদম বাংলাদেশপন্থী, মানে যারা ভারতের দাবিদারি করে তাদের কাছে আমরা যাব না, একদম সোজা সাপটা কথা। বাংলাদেশপন্থী যত রাজনৈতিক দল রয়েছে, যত বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আমরা প্রত্যেকের কাছে যাব এই হত্যাকাণ্ডের বিচারের জন্য। তাদের কাছে আমরা সহযোগিতা চাইব। সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ। আমরা কি রাজপথ ছেড়ে যাব? এই রাজপথে এতদিন তারা এসে বসেছিল, যেহেতু তাদের ছাড়াই ওসমান হাদির ভাইয়েরা, ওসমান হাদিকে যারা ভালোবাসে তারা এই রাজপথে এসে দাঁড়িয়েছিল। আমরা বিশ্বাস করি আমাদেরকে যদি কেউ সাহায্য নাও করে, আমরা শুধুমাত্র এইখানে এই যেই কয়জন লোক রয়েছে সেই কয়জন লোক নিয়েই আমরা ওসমান হাদির হত্যার বিচার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ ওসমান হাদি সবসময় একটা কথা বলতো যে অনেক লোকের থেকে অল্প কয়েকজন লোক যোগ্যতা সম্পন্ন আন্দোলন করতেছে, ওইটা ইফেক্টিভ বেশি। সুতরাং আমাদের অনেক লোক দরকার নাই, আমাদের পুরো শাহবাগ ভরে যাবে। আমরা যদি এইখানে আসর পর্যন্ত বসি, শাহবাগ ভরে যাবে, এটা আমরা জানি। এরপরেও আমাদের কথা যেটা সেটা হচ্ছে
আমাদের অসংখ্য লোকের দরকার নাই, আমাদের এমন লোকেরই দরকার যারা যোগ্যতা সম্পন্ন এবং ওসমান হাদির এই হত্যার বিচারের জন্য বিভিন্ন জায়গায় ইনপুট দেওয়া যদি দরকার হয় তারা সেইখানে গিয়ে কথা বলবে, ইনপুট দেবে। আমাদের তো এমন লোকই দরকার। রাজপথে যেভাবে আপনারা এখানে লড়াই করতেছেন, পাশাপাশি আপনাদের প্রত্যেকেই এক একজনকে স্বতন্ত্র মিডিয়া হয়ে যাইতে হবে। মিডিয়া যদি কোনো কারণে রাজনৈতিক দলের প্রভাবে সংবাদ প্রচার নাও করতে পারে, আপনারা পারবেন না সংবাদ পৌঁছাই দিতে? আমরা ইনশাআল্লাহ ওসমান হাদির খুনের বিচার না হওয়া পর্যন্ত পুরো মিডিয়া আমাদের দখলে থাকবে না ভাই? ইনশাআল্লাহ। এইখানে অনেক কথা বলবার জন্য আসি নাই, কথা তো আমাদের একটাই, ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। এর বাইরে তো আমাদের কোনো কথা নেই। আপনাদের কোনো কথা আছে? আমাদের কথা খুব সুস্পষ্ট। 7ই জানুয়ারির মধ্যে খুনি না, শুধু খুনির পিছনে যারা রয়েছে প্রত্যেককে আইডেন্টিফাই করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। খুন যে করছে এটা তো আপনিও জানেন, আমিও জানি, যে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর ওই বাইকে ছিল। আমাদের ভাইয়েরা যারা ছিল তাদের সাথে এর আগেও 2বার তাদের সাক্ষাৎ হয়েছে, তাদের কথা হয়েছে, তারা ভয়েসও চেনে, তারা ওই দিন যাওয়ার পর কথাও শুনছে, সবকিছু ক্লিয়ার। এইখানে ফয়সাল করিম মাসুদ খুন করছে এই নিয়ে তো কোনো সন্দেহ নাই। আমরা তো চাই ফয়সাল করিম মাসুদের উপরে কারা আছে এটা জানবার জন্য, ফয়সাল করিমের নিচে কারা আছে এটা জানবার তো আমাদের কোনো দরকার নাই। আপনারা যদি 7 তারিখে শুধু ফয়সাল করিম মাসুদ থেকে চার্জশিট দেন, সেই চার্জশিট তো চাইলে আজকেও দিতে পারেন। আমরা তো আপনাদেরকে 7 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি শুধু এই কারণেই যে ফয়সাল করিম মাসুদের উপরে কারা রয়েছে, সেই রাঘব বোয়াল কারা আমরা জানতে চাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে যতক্ষণ পর্যন্ত, আমরা তো বলেছি যে আপনারা দেখেন না এখানে পিস্তল সহ ধরা পড়ে লোকজন, থানায় নিয়ে যাওয়া হয়, বলে খেলনা পিস্তল, এরপরে তারা ছেড়ে দেয়। আমরা আপনাদেরকে বলি, আল্লাহ যদি আমাদেরকে নিয়ে যায়, আমরা যদি না থাকি, আমরা থাইকেই এই লড়াইটা করতে চাই। এই জমিনে থাইকেই এই লড়াই আমরা চালাই যাবো ইনশাআল্লাহ। একটা কথা খুব সুস্পষ্ট ভাই, আমাদের কাছ থেকে সরকার কতদিন পর্যন্ত সময় চেয়েছে? 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে না? আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন? 30 কার্য দিবস বাইধা দিছিলাম না? আজকে সেই 30 কার্য দিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্য দিবস ধরেই আগাইতেছি। সরকার কি বাইধা দিল, সরকার কি বাইধা দিল না, এই দিকে আমাদের আর বিক্ষেপ করা চলবে না। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আগামী 30 কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্য দিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। যেই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোন রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাই রাখতে চাই না। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো, কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য তারা। কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চাই না। যারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিটে দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে সেইটা সম্পর্কে তারা জনগণকে এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না, তাহলে এই সরকার দিয়ে আমরা কি করব? এই সরকার তো বনজঙ্গলকে ঘাস কাটবে, এর বাইরে তো এই সরকারের আর কিছু করবার নাই। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয় যে এই সরকারটা আপনাদের সরকার, এই সরকারের টিকিয়ে রাখা দায়িত্ব আমাদের, অনেক হ্যান অনেক আলাপ। তো ভাইয়েরা, ওসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিন কি সচিবালয়ে গেছে? কোনোদিন কোন উপদেষ্টার কাছে ধর্ণা দিছে? তাইলে এই সরকার যদি আমাদেরই হয়, তার একজন বড় স্টেকহোল্ডার তো ওসমান হাদি, যে এই সরকারকে ক্ষমতায় বসাইছে, তাই না? তাইলে ওসমান হাদির মতো একজন মানুষ, যিনি পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠছেন, যিনি জুলাই যোদ্ধার প্রাণ, বা জুলাই পরবর্তী সময়ে জনগণ শুধুমাত্র একজনকে বিশ্বাস করতে চোখ বন্ধ করে, সেটা হচ্ছে ওসমান হাদি। সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ধরনের উপদেষ্টারা এসে তারা হচ্ছে হাসি তামাশা করতেছে এই ঘটনার নিয়ে। আপনারা কি এটার হাসি তামাশায় পরিণত হতে দিবেন?
আমাদের কথা খুব স্রেফ এক কথা, সেটা হচ্ছে সরকার 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে। 7 তারিখ পর্যন্ত সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। এরপরে আপনারা বলবেন নির্বাচন শুরু হয়ে গেছে, পরবর্তী নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা এইটার বিচার করবে, হ্যান ত্যান, এইসব আলাপ আমরা শুনতে চাই না। আমাদের কথা খুব স্পষ্ট, আগামী 7 তারিখের মধ্যে শুধুমাত্র খুন যারা করছে তারা নয়, এই খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেকের আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে এই চার্জশিট যারা এই খুনের পিছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নাই। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল কি আপনাদের কাছে জানতে চাই? 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পরে ক্ষমতায় ছিল কে? কেউ ছিল? আমরা জনগণ পাহারা দিছি না? আপনি 30 কার্য দিবস পরে ক্ষমতা ছাইড়া দেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত এই সরকার পাহারা দিব, এই রাজপথ আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব। আপনার ক্ষমতায় থাকবার দরকার নাই। ক্ষমতায় থাইকা যদি ক্যান্টনমেন্টের কাছে ধর্ণা দেয়া লাগে তাইলে সেই ক্ষমতায় আপনার থাকবার দরকার নাই। আমরা এইখানে যারা জনগণ আছি কেউ আপনারা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছেন? আমরা কি কেউ ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছি? ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। ওরা মনে করছে যে এই ক্যান্টনমেন্ট ছাড়া ওদেরকে কেউ ক্ষমতায় বসাইতে পারবে না। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করি, নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি হবে এবং হইতে হবে নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হইলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিছে, কারা এই সরকারকে দুর্বল করছে, কারা কোনোভাবেই এই ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের যে একটা সরকার হওয়া প্রয়োজন সেইটা উপলব্ধি করতে পারতেছে না, এইটা আপনারা ভোটের মাধ্যমে তাদেরকে জবাব দিতে পারবেন না। তো যদি আল্লাহ কোনো কারণে নিয়ে যায়, আপনাদেরকে একটা বিনীত অনুরোধ জানাই রাখি, এই লড়াই থামানো যাবে না। ওসমান হাদিকে তারা শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একজন আন্দোলনের অগ্রসেনানী এবং জুলাই জজবার প্রাণ, এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে মোস্ট পাওয়ারফুল হয়ে যাচ্ছেন, এই 3টা বিষয়কে খেয়াল রেখে তাকে হত্যা করা হয়েছে। আপনাদেরকে একটা বিনীত অনুরোধ জানাই, সেটা হচ্ছে ওসমান হাদি এতদিন ছিল বাংলাদেশের ন্যাশনাল লিডার, এখন কিন্তু ওসমান হাদি বিশ্ব নেতায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে আগামী আপনার 7 তারিখে অন্তত বিশ্বের 100 দেশে বাংলাদেশের হাই কমিশন এবং কনসুলেটের সামনে ওসমান হাদির হত্যার বিচারের জন্য আমাদের ভাইয়েরা দাঁড়াবে। পুরো বিশ্বে ওসমান হাদিকে রেভলিউশনারি লিডার হিসেবে তাকে দেখানো হচ্ছে। সুতরাং যে ওসমান হাদি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে বিপ্লবীদের আইকন হয়ে গেছে, তাকে যদি আপনি মিডিয়ায় নাও প্রচার করেন আমাদের কোনো সমস্যা আছে? আমাদের কোনো সমস্যা নাই। ওসমান হাদিকে আমরাই বাঁচিয়ে রাখবো, ওসমান হাদির এই ইনসাফের লড়াই আমরাই চালিয়ে যাব। যদি কখনো আপনাদের কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় যে ইনকিলাব মঞ্চের উপর প্রচন্ড প্রেশার আসতেছে, আমরা এটা কাজ করতে পারতেছি না, অন্তত সেইটা আপনাদেরকে ভিডিও বার্তায় জানাবো যে আমরা কাজ করতে পারতেছি না, আমাদেরকে কাজ করতে দেওয়া হইতেছে না, অমুক অমুক আমাদেরকে বাধা দিতেছে। একদম স্পষ্ট করে বলবো, ওসমান হাদি কোনোদিন লুকোচুরি পছন্দ করছে? সে সরাসরি এসে বলছে না অমুকে চাঁদাবাজি করে, অমুকে টেন্ডারবাজি করে, অমুকে ভারতের আধিপত্যবাদের দোষর বলছে না সরাসরি? তো আমাদের কথাও খুব সুস্পষ্ট, আমরা কাউকে আড়াল করে লুকোচুরি করে কোনো কথা বলবো না, আমাদের কথা হবে খুব সুস্পষ্ট। পারবো না ভাই? আমরা ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করে না করে আমরা যাব? কখনোই যাব? আমাদের এই লড়াই শুরু হয়েছে, আমাদের এই লড়াই চলবে, পারবে না ভাইয়েরা? আপনারা এখানে অনেকেই না খাওয়া আছেন, আমি অনেক বলতে সবাই না খাওয়া, কেউ জুমার নামাজের পরে খান নাই, মিছিল নিয়ে এখানে চলে আসছেন। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেয় আমরা খাবো, না ব্যবস্থা করলে আমরা খাবো না, কথা খুব ক্লিয়ার। পারবো না ভাই আমরা? স্লোগান কি এখন আমরা দিব? স্লোগান কি হবে? স্লোগান কি হবে? আমাদের জোর আছে, স্লোগান কি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, গোলামি না হাদি, নারায়ে তাকবীর। আবু আদর্শের লড়াইটা করতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের যে লড়াই, এর বিরোধিতা যারা করে তারাও তো হাবিবের শত্রু না। ইনসাফের লড়াইকে যারা বাধাগ্রস্ত করে তারা হাবিবের শত্রু না। হাবিব যখন এই লড়াইটা শুরু করেছে তখন অনেকে বলছে না যে হাবিবকে, তার মানে তারাও তো হাবিবের শত্রু। হাবিব ভাইয়ের শত্রু মানে হচ্ছে তারাই যারা বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করে দিতে চায়। আমরা কি বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করে দিব? আমাদের এক বিন্দু রক্ত থাকতে ভারতীয় আধিপত্যবাদকে কি বাংলাদেশে আমরা স্থান দিব? সীমান্তে কি আমাদের কোন ভাইকে আমরা হত্যা হইতে দিব? এখন থেকে আমাদের শুধু সত্য কথা, আমাদের কোনো মুখোমুখি নাই। মানে আপনি যে সিদ্ধান্ত নেন না কেন সেটা বাংলাদেশ স্বার্থ নেবেন, সেটাই তো। আমরা তো জনগণ রক্ত দেওয়ার জন্য এখানে এসে বসে আছি, দাঁড়াই আছি। সীমান্ত যদি এর পরে আমাদের একটা ভাইয়ের হত্যার মতো ঘটনা ঘটে, আমরা চাইবো অপর পাশে তিনটা হত্যাকাণ্ড হোক। মানে হচ্ছে সারা জীবন খালি সীমান্তে বাংলাদেশের লাশই ঝুলে থাকবে, এই সীমান্তের তো কোনো দরকার নেই, তার তো সীমান্ত খেয়ে দেন। কিন্তু সীমান্ত যদি থাকে এবং বাংলাদেশের ভাইদের যদি খালি রক্তই সীমান্তে ঝরে, তাইলে তার এটা হইল না। সীমান্তে যেইভাবে বিএসএফ আক্রমণ করতে আইসা তার অন্তত 30-এর অধিক সদস্যরে হারাইছে, আমরা চাই আগামী দিনে আমাদের এইভাবেই দিন হবে যে আমাদের একজনে মারতে হলে ওদের 5 জন মরবে। মানে এইখানে ছাড় দেওয়া মানেই হচ্ছে আমার সার্বভৌমত্বকে অন্যের রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া। আমরা কি দিব? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র না? বাংলাদেশ তো স্বাধীন রাষ্ট্র, কিন্তু বাংলাদেশে কি সার্বভৌমত্ব আছে? সার্বভৌমত্ব হচ্ছে আপনি একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু এইখানের কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো অধিকার নাই। এটা হচ্ছে আপনার সার্বভৌমত্বের সাথে, মানে আপনি স্বাধীন রাষ্ট্র, এখানে সরকার গঠন হয়, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাকে ভারতের দাবিদারি করতে হয়, দিল্লির কাছে আপনার মাথা নত করতে হয়, দিল্লির প্রেসক্রিপশনে আপনার নির্বাচন পরিচালনা করতে হয়। সুতরাং এই বাংলাদেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব কি নাই? আমাদেরকে এই সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে। আপনারা পারবেন না সার্বভৌমত্বের জন্য লড়াই করতে? এই সার্বভৌমত্ব হাবি নয়, হাবির মতো করে আমাদের সকলেরও যদি এই সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন দিতে হয়, আমরা পারবো না ভাই? এখন পর্যন্ত কেউ কোনোভাবে আমাদের দেশকে, আমাদের দেশের জনগণকে, ক্ষমতায় যারা আছে তাদের সাথে বিভিন্ন ভাবে ওদের নেগোসিয়েশন হওয়ার কথাবার্তা বলে, কিন্তু বাংলাদেশের একজন জনগণকেও কি ওরা ভারতের পক্ষে নিতে পারছে? দিল্লি তাবেদারের পক্ষে নিতে পারছে? এই নির্বাচন হবে ভারতের বিপক্ষে, দিল্লির বিপক্ষে আমাদের বার্তা জানান দেওয়ার একটা নির্বাচন, যে আমরা অবশ্যই, বিএনপি যদি বলে যে আমি ভারতীয় আধিপত্যবাদকে আজকে থেকে বিদায় দিলাম, আমরা বিএনপির পক্ষে প্রয়োজনে ক্যাম্পেইন করব। জামায়াত যদি আগামীকালকে বলে যে ভারতের সাথে আমাদের শুধু রাষ্ট্রীয় যে সম্পর্ক, এর বাইরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এমন কোন সম্পর্ক ভারতের সাথে আমাদের নাই, কিন্তু ভারত যদি বাংলাদেশের উপরে কোন প্রেশার ক্রিয়েট করে, আমরা সাথে সাথে জনগণকে নিয়ে তা প্রতিহত করবো। এই ধরনের যদি রাস্তা জামাত দেয়, আমরা জামাতের পক্ষে ক্যাম্পেইন করবো, আমাদের তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ভারতের দাবিদারি করবেন, একসাথে গিয়ে ইন্টারকন্টিনেন্টালে সেরাটনে গিয়া ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক করবেন, আবার আইসা আমাদের কাছে বলবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, এই ধরনের বিচারিত আমরা মানব না। আপনাদের সাথে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন, কিন্তু সেই বৈঠক হবে ওপেন, কোনো সিক্রেট বৈঠক নাই। মানে দিল্লির সাথে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না। আমাদের দিল্লি নয়, শুধুমাত্র আধিপত্যবাদ। এখন যেহেতু বাংলাদেশের 3 পাশ থেকে ঘেরা দিল্লি, ভারতীয় আধিপত্যবাদ,
যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশ আধিপত্যের খাটাইতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলবো না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেখিয়ে দিব না? তো যার কারণে আমাদের এই লড়াইটা কেবলমাত্র শুরু। ওসমান হাদি হচ্ছে আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন হচ্ছে আমাদের সেই অনুযায়ী সামনের দিকে আগায় যেতে হবে। আমাদের কথা একটাই, আমরা বিচারের পর বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা করবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন না ভাই? স্লোগান কি হবে? কোন দিকে আওয়াজ আছে? স্লোগান কি হবে? কোন দিকে আওয়াজ আছে? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের এই আজাদী স্লোগানকে অনেকে ভয় পায়। মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে নারায়ে তাকবীরের থেকে বড় কোনো আজাদীর স্লোগান নাই। আছে? স্লোগান কি হবে? আজাদীর স্লোগান কি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, গোলামি না আজাদী, গোলামি না আজাদী, গোলামি না ইনকিলাব, গোলামি না ইনকিলাব, গোলামি না ইনসাফ, গোলামি না ইনসাফ, গোলামি না হাদি, গোলামি না হাদি। আমার ভাই মরল কেন? ইন্টারিমি জবাব দে। হাদি ভাই মরল কেন? ইন্টারিমি জবাব দে। হাদি ভাইয়ের রক্ত, শহীদের রক্ত, লাল সবুজের রক্ত, স্বাধীনতার রক্ত, লাল জুলাইয়ের রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। কে বলেছে হাদি নাই? হাদি সারা বাংলায়। কে বলেছে হাদি নাই? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। We won! 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 হাদি ভাই মরল কেন? ইন্টারিমি জবাব দে। হাদি ভাই মরল কেন? ইন্টারিমি জবাব দে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় হাদি ভাইয়ের রক্ত দিপা যেতে দেব না। শহীদের রক্ত দিপা যেতে দেব না। ইনকিলাবের রক্ত দিপা যেতে দেব না। হাদি ভাই মরল কেন? ইন্টারিমি জবাব দে। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই।
বিচার 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 চাই, হাজি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাজি হত্যার বিচার চাই। We want, 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 we want. Nare takbir, Allahu Akbar, Nare takbir, Allahu Akbar। আগামী স্লোগান কি হবে? আমরা সবাই কন্টিনিউ হতে পারবো না? তুমি কি চাও? আমি কি চাই? আমরা কি চাই? তুমি কি চাও? আমি কি চাই? আমরা কি চাই? তুমি কি চাও? আমি কি চাই? আমরা কি চাই? বাংলাদেশে, ফিলিস্তিনে, কাশ্মীরে, বসনিয়ায়, ঘুরে তুমি কি চাও? আমি কি চাই? আমরা কি চাই? অন্য কি চাই? বাংলাদেশে রূপসায়, পাথুরিয়ায়, টেকনাফে, পাতুলিয়ায় তুমি কি চাও? আমি কি চাই? আমরা কি চাই? অন্য কি চাই? বাংলাদেশে, ফিলিস্তিনে, কাশ্মীরে, ঘুরে মস্কোতে, মার্কিনে তুমি কি চাও? আমি কি চাই? সংসদে স্বাধীনতা, টেকনাফে, পাতুলিয়ায়, রূপসায়, পাতুলিয়ায়, বাংলাদেশে, ফিলিস্তিনে, বসনিয়ায়, কাশ্মীরে, ঘুরে তুমি কি চাও? আমি কি চাই? আমরা কি চাই? আমি বলবো আজাদি, আপনারাও বলবেন আজাদি। ঠিক আছে, পারবেন না ভাই? আজাদি, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা এই যে দুপুরের বেলা কেউ না খেয়ে এই যে স্লোগান দিচ্ছেন, আপনাদের প্রত্যেকের কষ্ট হচ্ছে, এটা আমরা জানি। কিন্তু হাদি হত্যার বিচার কার্য সম্পন্নের জন্য আপনাদের কাছে এই কষ্ট কিছু না, এটা আমরা জানি। মানে হাদি হত্যার বিচারের জন্য আপনাদের এখানে যদি সবাই এক সপ্তাহ খাবার ছাড়া থাকতে হয়, আপনারা এটা থাকতে পারবেন, এটা আমরা জানি। তো এই জন্যই তো আমরা যে যাই বলুক, যত ধরনের প্রেশারই আমাদের উপর ক্রিয়েট হোক, আমরা তো একটা কথাই বলছি যে আমাদের সাথে আলাপ তখনই হবে যখন হাদি হত্যার বিচার নিয়ে কথা হবে। এর বাইরে আমাদের সাথে আলাপ নেই। মানে যেখানে যাই করি না কেন, কথাটা তো একটাই, যে কত দিনের মধ্যে আপনি হাদি হত্যার বিচার করতেছেন। মানে এর বাইরে মানে উপদেষ্টা বা সরকারের সাথে আমি আসলে কি কথা বলবো? মানে আমার কি আর কোনো কথা বলবার আছে বা আপনাদের কিছু আছে?
আপনাদের কি কোনো সরকারের কাছে অন্য কোনো দাবি দেওয়া আছে? যেহেতু আমাদের এইখানে সবার দাবি একটাই, হাদি হত্যার বিচার চাই, এর বাইরে তো আমাদের কোনো দাবি নাই। এখন আপনারা যদি মনে করেন যে হাদি ভাইকে যারা হত্যা করেছে এই খনিজকে পার করে দিচ্ছেন বা পার করে দিয়ে আপনারা পার পেয়ে যাবেন, এটা আসলে আপনাদের কোনো ধারণা। শ্রীলঙ্কাতে আপনারা দেখেন নাই যে অভ্যুত্থানের পরে তাদের এমপি মন্ত্রীদের অবস্থা কি ছিল? তো 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থান পরবর্তী আমাদের যে কাজটা করবার দরকার ছিল আমরা সেই কাজটা করতে পারি নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে ধরনের অ্যাকশন দেওয়ার কথা ছিল, শোষণদের কারণে আমরা সেই অ্যাকশন নিতে পারি নাই। 7 তারিখে আমরা চার্জশিট দেখবো, যাতে কোন ধরনের চার্জশিট দেন। বলছেন যে তদন্তের স্বার্থে যদি আপনারা প্রেশার ক্রিয়েট করেন তাহলে চার্জশিটে হয়তো অনেক ধরনের ভুল বা অসঙ্গতি আসতে পারে, যার কারণে অন্তত চার্জশিটের ক্ষেত্রে আপনারা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না, করলাম না। 7 তারিখ পর্যন্ত এখানে যারা আছি আমরা সবাই 7 তারিখ পর্যন্ত সময় দিলাম, কিন্তু 7 তারিখের পরে যদি দেখি যে চার্জশিটে কোনো উল্টো পাল্টা কিছু লেখা আছে, চার্জশিট পুরাই খাওয়াই দিবি। মানে এইখানে কোন ধরনের ছাড় আমরা দিব না, আমাদের কারণে পরিষ্কার। এই হাদি ভাই কোনোদিন সরকারের ছিল না, এই হাদি ভাই ছিল জনগণের। সুতরাং এই জনগণ সিদ্ধান্ত নেবে হাদি ভাই হত্যার বিচার হবে কি হবে না, যে সরকারের দরকার নাই। এই জনগণ যদি আপনারা বলে যে সরকার তোমাকে বিচার করতে হবে, এর বাইরে তুমি ক্ষমতা ছাড়তে পারবে না, তাহলে তোমার ক্ষমতা ধর্মের বিচার করতে হবে। তোমরা যদি মনে করো যে প্রত্যেকে যে যার কাছে ফিরে যাবা, অবশ্যই যে যার কাছে ফিরে যাবা, কিন্তু এর পরে যে জনগণের সারা প্রতিরোধ হবে, প্রতিরোধ জনগণ যেটা গড়ে তুলবে, এইটা সামান দিতে পারবা কিনা, এইটা ভাইবার ক্ষমতা চাইবে, তারাও ক্ষমতা চাইবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝখানে সে পদত্যাগ করতে চাইছে না, এই ধরনের মুখে থেকে আলাপ হচ্ছে। মানে তুমি কোনো কিছু না বলবা, তোমার পদত্যাগ করার ক্ষমতারা তোমার খেতেছে, এইটা আমরা জানতে চাই। মানে তুমি কি বলছো যে হাদি হত্যার বিচারক আমি কেন করতে পারতেছি না, আমার কিছু বাধা দিতেছে, এগুলো কি সে কিছু বলছো? এইগুলা না বললে ডক্টর ইউনুসে পদত্যাগ করতে পারবে না। মানে ডক্টর ইউনুসের পদত্যাগ করতে হইলে হাদি হত্যার বিচারে তার বিচার কি প্রেশার ক্রিয়েট করছে, এইটা আমরা জানতে চাই। জানাজার মাঠে আপনি হাদিকে ধারণ করেন, আপনি রাষ্ট্র করবেন, আপনি হাতের ধারণ করে করবেন কি? হাতিরে তো জনগণ ধারণ করে নিচ্ছে, আপনার ধারণ করবার দরকার নাই। আপনার কাজ হচ্ছে হাদি হত্যার বিচার করা, আপনার ধারণ করার দরকার নাই। আপনি কেবলমাত্র বিচারের মাধ্যমেই এইটা পরিষ্কার করতে পারেন যে আপনি হাতের ধারণ করেন। এর বাইরে এই 1.5 বছর যাবৎ এই জনতা প্রচন্ড সুশীল আলাপ করা শুনছে। সুশীল আলাপ শুনতে শুনতে যখনই মনে করে যে একজন সুশীল, তখন তারা থাকতে চায়, তারা আর সুশীল বয়ান শুনতে চায় না। এই হাদি ভাই যে আলাপ এই রাজু ভাস্কর্য দ্বারাই বসছিল, সেইখানে কি হাদি ভাইয়ের উপরে হামলা হয়েছিল, এই জন্য সে দ্বারাই বলছিল যে আওয়ামী লীগের কোন আস্তানা বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, বা গালি যেটা দিছিল, এইটা তো সে দিছে তার জুলাইয়ের প্রাণ যে সকল ভাইয়েরা রয়েছে তাদের উপর, তারা আক্রমণের শিকার হয়েছে। এর কারণে তো হাদি ভাই এই কথা বলছে। সেই ভাইয়েরাকে আমি সেই ভাইদেরকে দেখতে চাইতাম। হাদি ভাই যার কারণে কোন সুশীল আলাপ না দিয়ে সরাসরি অ্যাকশনই গেছে, আমি সেই ভাইদেরকে দেখতে চাই এখানে, যাদের জন্য হাদি ভাই রাজপথে দাঁড়াইছিল। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনারা হাদি ভাইকে শুধুমাত্র আপনাদের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করবেন, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, হাদি ভাই 7 তারিখে চার্জশিট দাখিল হয়ে যাবে, এরপরে বিচার কার্য শুরু হবে। এরপরে আমরা নামবো যে কে কে হাদি ভাইয়ের বেচতেছেন, এইটা আমরা ক্লিয়ার করবো। যে হাদি ভাইয়ের সাথে কার কি ধরনের সম্পর্ক ছিল, এইটা আমরা সরাসরি ইনকিলাব মঞ্চ থেকে একটা নোটিশ আকারে দিব। কারণ হাদি ভাইয়ের বিক্রি করবা, তোমরা ক্ষমতায় যাবা, এইটা বাংলাদেশে হইতে পারবে না। আমরা এইখানে বাংলাদেশের জনগণ যারা বৈশা আছি, তোমরা একমাত্র ক্ষমতায় যাইতে পারবা সেই ম্যান্ডেট নিয়ে এইখানে এসে বসে থাকো, হাদিদের বিচার নিশ্চিত করে, এরপর জনগণ তোমাদেরকে সংসদে পাঠিয়ে দিবে। শুধু
শুধুমাত্র ওই ফেসবুকে পোস্ট দিয়া যে হাবিব ভাই থাকলে আমার এখানে যাইতো, হাবিব ভাই থাকলে এটা করতো। হাবিব ভাই তো নিজেই প্রার্থী ছিল, সে তোমার প্রার্থীদের আগে তোমার এখানে যাইতো, মানে এখানে ফাজলামি আলাপ শুরু করতো। এইগুলো দিয়ে হাবিব ভাইয়ের বিক্রি করা যাইবে না। মানে শুধুমাত্র জুলাইয়ের যারা আছে তারা নয়, জামাতের আমির বিএনপির চেয়ারপারসন সেও যদি রাজনৈতিক ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহারের জন্য হাবিব ভাইয়ের নাম বলে আমাদের তাদেরকে প্রতিরোধ করতে হবে। হাবিব ভাই শুধুমাত্র তাদের না, কোনো দলের না। হাবিব ভাই ছিল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের, বাংলাদেশের জনগণের। এর বাইরে হাবিব ভাই নিজে কোনো একদিন পরিচয় দেয়নি আমাদের। কোনদিন হাবিব ভাইকে কেউ কোন সুপারিশ নিয়ে আসছে? আমাদের ইনকলাব কালচারাল সেন্টারে একটাই ছিল যে ইনকলাব কালচারাল সেন্টারে যদি আইসা কেউ জুলাই যোদ্ধা বলে দাবি করে যে আমি জুলাই যোদ্ধা হাবিবের সাথে দেওয়া করতে চাই, তাহলে আমাদের নির্দেশনা দেওয়া ছিল হাবিবের বাড়িতে রাখতে হবে, বান্ডে এরপর হাবিবের রাখতে হবে, তার আগে দেখা যাবে না। যেমনি ভাবে মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করা হয়েছে, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার নাম দিয়া, যেমন পত্রিকাগুলো দেখেন কত বড় সুয়াদ, তারা নিউজ করে যে হচ্ছে অমুক বীর মুক্তিযোদ্ধার গলায় মালা, ওকে চোর, ওকে ভোট চোর, ওকে ধর্ষণ মামলার আসামি, এইগুলো ফ্রেমিং আসে না। ফ্রেমিং আসে কি অমুক মুক্তিযোদ্ধার ভোট চোর, মানে অমুক মুক্তিযোদ্ধার গলায় মালা, মুক্তিযুদ্ধের খুব অবমাননা না। তো জুলাই যোদ্ধাদের মধ্যে কিছু যোদ্ধাদেরকে দেখতেছি যারা আকাম করে বেড়াইতেছে, এবং পত্রিকাগুলো কিন্তু এইখানে আবার তারা খুবই ঠিক আছে, এইখানে গুলো লিখতেছে যে জুলাইয়ের সৈনিক, জুলাই যোদ্ধা এমন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা, এইখানে কিন্তু তারা একদমই ছাড় দিতেছে না। কিন্তু এইখানে কিন্তু তারা এখনো তাদের অবস্থানে রয়েছে। আমাদের অবস্থান খুব পরিষ্কার, মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে কোনো ব্যবসা করা যাবে না, জুলাই নিয়েও বাংলাদেশে কোনো ব্যবসা করা যাবে না। এই দুটো জিনিস এই জন্য বললাম যে হাবিবের নিয়ে এবং ব্যবসা শুরু হয়েছে। মানে জুলাই তো সকল মানুষের, মুক্তিযুদ্ধ সকল মানুষের, ওকে ঠিক আছে, হাবিবের সকল মানুষের ঠিক আছে, কিন্তু হাবিবের যে ভাই বোন সামনে বসে আছে না, হাবিবের যদি ব্যস্ত চায় থাকতে কাংসাপতি লড়াই দেবে, হাবিবের কোনোভাবেই আমরা বিক্রি করতে দেবো না। এবং আপনাদেরও একটা ইম্প্যাক্ট, হ্যাঁ অবশ্যই হাবিবের প্রচার প্রচারণা চলবে, হাবিবের আদর্শ নিয়ে আপনারা চলবেন, কিন্তু যার সাথে হাবিবের আগে কোনো সম্পর্ক ছিল না, নতুন করে যদি কেউ হাবিব প্রেমিক হয় শুধু ইলেকশনের খাতিরে, তাইলে আপনারা তাদেরকে বয়কট করবেন। এইটা আমাদের, আপনি এখানে তার হত্যার বিচারের জন্য একজন এসে দাঁড়াইতে পারতেছেন না, ওদিকে হাবিবের ছাড়া আপনি বাঁচতেছেন না। এইটা হচ্ছে এক ধরনের শয়তানি। এই শয়তানি থেকে আমরা পাই দিব, এই শয়তানিকে আমাদেরকে কোনোভাবে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করবে। আজকে সকালে একটা প্রশ্ন দিলাম যে ইনকিলাব মঞ্চ ওসমান হাদিকে দখল করছে, আব্দুল্লাহ জাবের, ফাতেমা তাসলিম জুমা, এরা হচ্ছে ওসমান হাদিরে বাইরে কোনো প্রচার করতে পারে না। এখন তুমি ওসমান হাদির নামে পুঁথি বানাবা, তার লেখাগুলো দিয়ে এরপর বাইরে পেঁচবা, তোমার বাধা দেওয়া যাবে না। ওসমান হাদি তার জীবদ্দশা একটা বই বের করছিল, লাভায় লাল সাকুর আকাশ, এই কাব্যগ্রন্থ মার্কেটে এক কপিও নেই। এখন যে প্রকাশনী থেকে 3 বছর বা 4 বছর আগে বইটা বের করছিল, সেই প্রকাশনীর ওসমান হাদি তার জীবদ্দশায় থাকতে 2 বছর খুঁজছে, কোনোদিন ধরা দেয় নাই, মানে তারা খুঁজেই পায় নাই, সে তার প্রকাশনী বিক্রি করে চলে গেছে। এখন সে নতুন করে আসছে ওসমান হাদির 10,000 সে বই ছাপাবে। আমি বলছি তোর যদি সাহস থাকে তুই বই ছাপা, আমরা কি করতে পারি এরপরে এটা বিক্রি, হাবিব ভাইকে আমরা বিক্রি করতে দিব? সেই হাবিব ভাইয়ের বই নিজে ছাপানোর জন্য 2 বছর প্রকাশনী খুঁজে পায় না, সেই প্রকাশনী এখন আসলে কোথা থেকে আমরা জানতে চাই। হাবিব ভাইয়ের এই বই আপনাকে কিনবেন, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু আপনাদেরকে জানাই, আপনাদেরকে কোনোভাবেই আমরা আর কি আমাদের কথাবার্তার আড়ালে রাখতে চাই না, একদম পরিষ্কার রাখতে চাই ইসলাম হাবিব ভাইয়ের জন্য। হাবিব ভাইয়ের বইয়ের পুরো রয়্যালটি পাবে তার সন্তান, এর বাইরে আমাদের যারা আছে এরা কাজ করবে, 1 টাকাও এখান থেকে দিতে পারবে না। এর পুরো রয়্যালটি হবে হাবিবের সন্তান, এর বাইরে আর কেউ যাবেন ইনকিলাব মঞ্চের কোনো পড়বে না। মানে এই জায়গায় যদি কেউ ব্যবসা করতে আসে, হাবিব ভাই তার পরিবারের জন্য কিছু রেখে গেছে, পরিবারের জন্য সরকারের কাছে কিছু চাইছে, এখন নিজের লেখা একটা বই, সেই রয়্যালটিও যদি মানুষ পায়, তাইলে আসলে আমরা কি করলাম ভাই এখানে দাঁড়াইয়া? আমাদের কাজ হচ্ছে এটা একদম নিশ্চিত করা যে হাবিব ভাইয়ের বইয়ের রয়্যালটি থেকে শুরু করে হাবিব ভাইয়ের কেন্দ্রিক যা আছে এইটা ধারাই যাবে, তার পরিবার কখনো
আমাদের কাছে না আসতে হয়, আপনাদের কথা দূরের কথা। হাবিব ভাইয়ের পরিবার দেখবার দায়িত্ব আমাদের না, এটা তো আমাদের সকলের দায়িত্ব। এই কথাগুলো এই জন্য বললাম যে আমার এইখানে অনেক ভাই দেখি, তারাও মাঝে মধ্যে বিভ্রান্ত হয়ে যান যে হাবিব ভাইকে কেন আপনারা জনগণ করে নিচ্ছেন না। আরে ভাই, হাবিব ভাইয়ের তুমি পোস্ট দাও, আমি তো বলিনি একবার তুমি পোস্ট দিও না। হাবিব ভাইয়ের জন্য হত্যার বিচার চেয়ে তুমি প্লাকার্ড নিয়ে দাঁড়াই থাকো, আমি তো তোমার একবারও নিষেধ করি না। হাবিব ভাইয়ের নিয়ে তুমি ইনকিলাব মঞ্চে, আমি কি বলছি যেখানে ইনকিলাব মঞ্চ হাবিবের হত্যার জন্য আন্দোলন করবে? আমি শুধু বলছি যে আমাদের ব্যানার, ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে আপনারা কোনো প্রোগ্রাম করুন না। আপনারা এখন আপনাদের ইনকিলাব মঞ্চের ব্যানারটা ব্যবহার করে প্রোগ্রাম করতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা আছে আপনাদের কাছে? আমরা বলছি এখানে তো নিয়ন্ত্রণের ব্যাপার আছে। যেমন আপনাদের মধ্যেই অনেক লোক বসে আছে যারা চায় হাবিবের হত্যার বিচারটা না হোক, এটা সত্য ভাই। তো যার কারণে আমাদের কাজ না সব সুশৃঙ্খল ভাবে ঠিক করে নেওয়া। তো আমরা এই জন্য ইনকিলাব মঞ্চের ব্যাপার ব্যানারটা ব্যবহার করতে নিষেধ করতেছি। নয়তো আপনি যদি ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে প্রোগ্রাম করেন, সেইটা তো ইনকিলাব মঞ্চের উপকারী হবে, ক্ষতি তো নাই। কিন্তু যখন এটা ব্র্যান্ডার হবে, যখন একটা ক্ষতির সম্মুখীন হবে, সেটা তো পুরো দায়টা এসে পড়বে ইনকিলাব মঞ্চের উপরে। আপনারা কি কোনোভাবেই চান যে উসমান হাবিব হাতে ধরা প্রতিষ্ঠান কখনো এই ধরনের ক্ষতির সম্মুখীন হোক? তো যার কারণে আমাদেরকে এটুকু সহযোগিতা করতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যখন দেখবেন যে কেউ তার স্ত্রী, তার সন্তান এর থেকেও বেশি উসমান হাবিবের জন্য করবার চেষ্টা করতেছে বা করতেছে, তারা সন্দেহ চোখে দেখবেন। কারণ এই যে যেই লোক উসমান হাবিবে গুলি করছে না, সে আয়েশা ৩,০০০ টাকা দিচ্ছে ৫ তারিখে প্রথম। উসমান হাবিব আপনারা জানেন যে উসমান হাবিব ফান্ডের মধ্যে দিয়ে তার ইলেকশনটা পরিচালনা করবার জন্য করছিল। আয়েশা জোর করে ৩,০০০ টাকা দিয়ে গেছে, ওকে ঠিক আছে। সেন্টারে আয়েশা টাকা দেওয়ার জন্য একদম আপ্রাণ প্রচেষ্টা যে ভাই কিছু টাকা নেন, আপনার তো টাকা পয়সা নাই বা আপনাকে ক্রাউড ফান্ডিং করেন। হাবিব ভাই বলছে, এই যে আমি বলছি ব্যাপারটা এমন না, একদম রেকর্ড আছে। মানে ওরা যে ৫ লাখ আওয়াজ ছড়াইতেছে, ভিডিও রেকর্ড যদি আল্লাহ আসলে ব্যবস্থা করে দেয়, ভিডিও রেকর্ড না থাকলে তো ওরা এইখানে এই বাংলাদেশের সুশীলদের মাধ্যমে এস্টাবলিশ করতো। ওই ভিডিও রেকর্ডে স্পষ্ট আছে, হাবিব ভাই বলছে যে আমরা ১ টাকাও চাই না, এবং আপনার যদি আমাদেরকে টাকা দিতে হয় সেটা আপনি এভাবে দিবেন কেন? আমরা ক্রাউড ফান্ডিং এর জন্য দিচ্ছি না, ব্যাংক অ্যাকাউন্ট করে দিচ্ছি না, ওইখানে যাদের মন চাইবে তারা দিবেন, হাতে কোনো টাকা নেব না। এবং আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এরপরে জোরাজুরি করতেছে, তখন হাবিব ভাই বলছে যে ১৬ ডিসেম্বর আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি ওইখানে আমাদের কিছু গ্রন্থ বানাই দিতে পারেন। এর বাইরে আমরা কোনো নগদ অর্থ কোনোভাবেই গ্রহণ করবো না। মানে হাবিব ভাই সবসময় ৪টা জিনিস, এই ৪টা জিনিসের কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই। সততা, তার বাসায় বাজার হতো না এমন দিনও গেছে। মানে টাকার জন্য ব্যাপারটা এমন না, সেটা বাসায় যেতে পারবে, বাজার করবে কে? বাসায় শুধুমাত্র তার স্ত্রী এবং সন্তান থাকবে, বাইরে তার বাসায় কেউ থাকতো না। আর তার সন্তান তো 10 মাস বয়স, তাকে রেখেও বাহিনী বের হওয়া সম্ভব না। যার কারণে এমন দিন হিসেবে বাসায় বাজারও যায় না। কিন্তু এর পরেও তিনি কখনোই তার বিশ্ববিদ্যালয়ে যে কয় টাকা বেতন পাইতো এবং সাইপ্রাস থেকে যে কয় টাকা ইনকাম করতো, এর বাইরে ১ পয়সাও তিনি কোনোদিন গ্রহণ করেন নাই। ইনকিলাব কালচারাল সেন্টারে যত টাকা সবকিছু আমার মাধ্যমে ঢুকতো ইনকিলাব কালচারাল সেন্টারে, এবং আমাদের ফাহিম এবং রাহিনা সৌদের মাধ্যমে ঢুকতো। মানে হাবিব ভাই কখনো টাকা পয়সার মধ্যে ঢুকতেই না। সে সবসময় মনে করতো যে আমি যেহেতু একটা দায়িত্বে আছি, এখন টাকা পয়সা দিয়ে যদি আমি করি, মানুষ তো মনে করতেই পারে যে হচ্ছে হাবিব ভাই হয়তো এই টাকা দিয়ে অন্য কিছু করতেছে বা অন্য কিছু করবার পরিকল্পনা করতেছে, যার কারণে সে টাকাটা করে ছুঁয়া পর্যন্ত দেখতো না। আপনারা দেখছেন না একজনে তার পকেটের মধ্যে এসে টাকা ঢুকিয়ে দিয়ে গেছে, দেখছেন না? ওই টাকার আবার রিসিপ্ট কাইটা তার কাছে পৌঁছে দিয়ে গেছে হাবিব ভাই নিজে থাকতেই। মানে সে কখনই টাকা পয়সার ব্যাপারে একদম ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করতো। বাংলাদেশে অনেক দল আছে না, অনেক সংগঠন আছে না, কাউকে কোনোদিন দেখছেন যে প্রত্যেক মাস শেষে কয় টাকা তার অ্যাকাউন্ট পয়সা ঢুকছে এই কাজের জন্য আর কয় টাকা খরচ হয়েছে, এইটা একদম স্টেটমেন্ট আকারে দেখে দেখছেন? তবে হাবিব ভাই এটা প্রত্যেক মাসে করতো। এবং হাবিব ভাই এইটাতেও সন্তুষ্ট ছিল না। হাবিব ভাই অডিট টিম ঠিক করছে যে এখন থেকে পুরো যে টাকা পয়সার হিসাব, এটা একদম প্রফেশনাল যে অডিট ফার্ম আছে এইগুলো দিয়ে হবে, আমরাও হিসাব করবো না। মানে এটা হচ্ছে তার ১ নম্বর জিনিস। ২ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। এই আলাপ
তিনি আজকে যে 5 তারিখের পরও আলাপ করেন ব্যাপারটা এমন না। আপনারা দেখবেন হাবিব ভাইয়ের কিছু পুরাতন ভিডিও অনেক ভাইয়ের কাছে ছিল, সেইগুলো তারা আপলোড দিচ্ছে। সেইখানেও হাবিব ভাই বলতেছে যে আমাদেরকে এই ইনসাফের লড়াইটা করতে হবে, আমাদেরকে এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের জীবন দেওয়া লাগলে আমাদের জীবন দিতে হবে। 2018 সালের একটা ভিডিওতে আমি দেখতেছি যে হাবিব ভাই এই কথা বলতেছে। মানে হাবিব ভাই 5 তারিখের পরে আইসা এই কথাগুলো বলতেছে, ব্যাপারটা এমন না। হাবিব ভাই তার পুরোটা জীবন সে সবসময় এই মনোবাসনায় লালন করত। 5 তারিখের পরে যখন জনগণ সামনে এসে কথা বলবার সুযোগ পাইছে, তার ধারাবাহিকতা হাবিবিও সামনে আসার সুযোগ পাইছে। এর আগে তো কাউকে কথা বলতে দেওয়া হতো না। তো এইটা হচ্ছে তার 2 নাম্বার, যে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সে কখনোই আপোষ পছন্দ করতেন না। আপনারা কি কখনো আপোষ করবেন? আপনারা কি কখনো চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে সামিল হবেন? সততায় কি আপনারা 1% ছাড় দিবেন? দিবেন না। এখন আসেন হচ্ছে ইনসাফের লড়াই। ইনসাফের লড়াইটা কি আসলে? হাবিব ভাই সবসময় বলতে না যে তার শত্রুর সাথে ইনসাফ চায়, মানে তাকে যে গুলি করছে আপনি এসে তারা গুলি করে দেবেন, এটা হাবিব ভাই কখনো চায় না। হাবিব ভাই চাইছে একটা বিচার, সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার যদি ফাঁসি হয়, তার যাই হোক সেটা একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিতে হবে, এর বাইরে হওয়া যাবে না। এইটা হাবিব ভাইয়ের সংকল্প ছিল। ইনসাফ মানে একটা খাতের যে টানা, এইটার সাথে ইনসাফ করতে পারতে হবে। আমি এর আগে একদিন বলছিলাম যে সেন্টারে রাতের খাবার সকালে ভিজে গেছে, দুপুরে আমাদের খাবার চলে আসছে, সে দেখতেছি যে ভেজা অর্ধেক নষ্ট হওয়া ভাত সেটা খাইতেছে। এবং আমাদের সুযোগ আছে সেন্টারে গবেষণা করেন, তো ও বলতেছে যে ভাই আমরা তো খাবার নিয়ে আসছি, আপনি খাবারটা খাইতেছেন কেন? বলতেছে যে আমরা তো রাস্তাঘাটে সবসময় ইনসাফ ইনসাফ করে দাঁড়াই, আমাদের তো প্রত্যেকটা জিনিসে আমাদের ইনসাফ করতে হবে। ইনসাফ ছাড়া আমাদের কখনোই চলবে না। হাত মুছতে যে টিস্যুটা দিয়ে ওই টিস্যুটাকে পকেটে রাখা দিত, যেটা অন্য কাজে ব্যবহার করা যায়। মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে, প্রত্যেকটা জিনিসে মানে ইনসাফ যে শুধুমাত্র ক্ষমতাকে বসানো এবং ক্ষমতা থেকে দূর করে দেওয়া, এইটাই যে শুধুমাত্র ইনসাফ না, মানুষের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কর্ম যে একটা ইনসাফের ধারাবাহিকতা রক্ষা করে। হাবিব সবসময় নিশ্চিত করবার চেষ্টা করতো। আমরা ভাই আমাদের জীবনে এটা পারবো না নিশ্চিত করবার জন্য,